রাতের আধার তখন নিঝুম, শহরটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি তখন একটা পুরনো অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। অ্যাম্বুলেন্সটা অনেক পুরনো, মরিচা ধরা, জানালার কাঁচগুলো ঘাম আর পাম্পে ঢাকা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু সামনের হেডলাইটের আলোতে রাস্তাটা একটু দেখা যাচ্ছিল। হঠাৎ করে আমার পেছনে একটা অদ্ভুত আওয়াজ হলো। আমি পিছু ফিরে তাকাতেই দেখি রাতের কণ্ঠ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি কবির থাকছি আপনাদের সঙ্গে, এবং আজকে একটা বাস্তব ঘটনা নিয়ে আসছি, যেটা আমার সঙ্গে ঘটেছিল আজ থেকে প্রায় 3 দিন আগে। তো চলেন গল্পটা আপনাদের বলি। রাত তখন 2:15 ঢাকা নোয়াখালী হাইওয়ের দুই পাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে ফসলি জমি। কুয়াশার চাদর এতই ঘন যে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো 10 ফুটের বেশি এগোতে পারছে না। পুরনো মডেলের টাটা অ্যাম্বুলেন্সটা গো গো শব্দে এগিয়ে যাচ্ছে। ইঞ্জিনটা যে কোনো সময় জবাব দিয়ে দিতে পারে, কিন্তু আজ থামার উপায় নেই। ড্রাইভিং সিটে বসে আছে রফিক, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। শীতের রাত হওয়া সত্ত্বেও রফিকের গায়ে নীল শার্টটা ঘামে জবজব হয়ে গেছে। তার বাম হাতের আঙ্গুলগুলো স্টিয়ারিংটা এত জোরে চেপে ধরেছে যে নখগুলো সাদা হয়ে গেছে। রফিকের ভয় পাওয়ার কারণটা সামনের রাস্তা নয়, বরং তার ঠিক পেছনের স্ট্রেচারে রাখা বডিটা। পেছনের কেবিনে রাখা আছে একটা লাশ, সাদা কাপড়ে মোড়ানো। লোকটা মারা গেছে আজ সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায়। তার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়নি, শুধু একটা ঠিকানা পাওয়া গেছে, নোয়াখালীর একদম শেষ প্রান্তের এক গ্রামের। পুলিশ রফিককে মোটা অঙ্কের টাকার অফার দিয়েছে লাশটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্সের পেছনের কাঁচটা বাম্পে একদম ঘোলা হয়ে গেছে। বাইরে থেকে ভেতরটা দেখার কোনো উপায় নেই। রফিক বারবার লুকিং গ্লাসে তাকাচ্ছে। হঠাৎ তার মনে হলো পেছনের কাছের সেই বাম্পের ওপর যেন কেউ হাত রেখেছে। রফিক নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সেই গাড়িটা একটু স্লো করে ভালো করে তাকালো। হ্যাঁ, বাম্পে ঢাকা সেই কাচের ওপর ভেতর থেকে একটা হাতের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। শুধু হাতের ছাপ নয়, সেটা যেন রক্ত মাখা, লালচে আভা ফুটে উঠছে ঘামাচি ধরা কাচের উপর দিয়ে। কে কে ওখানে? রফিক চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর কাঁপছে। পেছন থেকে কোনো উত্তর এলো না, শুধু ইঞ্জিনের কর্কশ আওয়াজ আর চাকার নিচে পিষ্টে হওয়া শুকনো পাতার মচমচ শব্দ। রফিক ভাবল, হয়তো মনের ভুল, হয়তো কুয়াশা আর ক্লান্তিতে সে আজে বাজে জিনিস দেখছে। সে আবার ড্রাইভ করায় মন দিল। কিন্তু কয়েক মিনিট পরেই তার মনে হলো পেছনের কেবিন থেকে একটা অদ্ভুত খসখস শব্দ আসছে, যেন কেউ প্লাস্টিক বা কাপড় নাড়াচাড়া করছে। রফিক লুকিং গ্লাসে তাকালো। তার কলিজা যেন শুকিয়ে এলো। স্ট্রেচারের উপরে যে লাশটা একদম সোজা হয়ে শুয়ে থাকার কথা ছিল, সেটার মাথাটা এখন একটু উঁচু হয়ে আছে। সাদা কাফনের কাপড়টা গলার কাছ থেকে সরে গেছে। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ভেতরটা লাইটটা দপ করে জ্বলে উঠল, আবার নিভে গেল। রফিক দেখল ড্রাইভিং সিটের ঠিক পেছনের ছোট জানালা দিয়ে একটা ফিসফিসানি ভেসে আসছে। তুমি কেন বেঁচে? কণ্ঠস্বরটা মানুষের মতো নয়, যেন মরুভূমির শুকনো বালু ঝরছে, এমন একটা কর্কশ শব্দ। রফিক ব্রেক কষতে চাইল, কিন্তু দেখল ব্রেক কাজ করছে না।
অ্যাক্সিলারেটর যেন কেউ নিচ থেকে চেপে ধরে আছে। অ্যাম্বুলেন্সের গতি বাড়ছে, 60, 70, 80, 100। ড্রাইভিং সিটে রফিক একা, কিন্তু তার মনে হচ্ছে তার পাশে কেউ বসে আছে। একটা পচা গন্ধে নাকে এলো। সেই গন্ধে রফিকের বমি পাওয়ার অবস্থা। সে পাশে তাকালো, সেখানে কেউ নেই, কিন্তু সিটটা ডেবে আছে, যেন অদৃশ্য কেউ সেখানে বসে তাকে লক্ষ্য করছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, রফিক চিৎকার করতে লাগলো। কিন্তু হাইওয়ের এই নির্জন জায়গায় তার চিৎকার শোনার মতো কেউ নেই। হঠাৎ কুয়াশা চিরে সামনে রাস্তার মাঝখানে কেউ একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। রফিক হর্ন দিল বারবার, কিন্তু লোকটা সরছে না। সাদা শাড়ি পরা এক বৃদ্ধা। অ্যাম্বুলেন্সটা যখন তার খুব কাছাকাছি চলে এলো, রফিক চোখ বন্ধ করে স্টিয়ারিং ঘোরালো। গাড়িটা একটা বড় ঝটকায় রাস্তার পাশে খাদে পড়তে পড়তে বেঁচে গেল। গাড়ি থেমে গেছে, চারপাশ একদম নিস্তব্ধ। কুয়াশা এখন আরো ঘন। রফিক হাঁপাচ্ছে, তার সারা শরীর কাঁপছে। সেই সাহস সঞ্চয় করে পেছনের দিকে তাকালো। পেছনের কেবিনটা অন্ধকার, কিন্তু সেই ঘাম আর বাষ্পে ঢাকা কাচের ওপর এক হাতের ছাপ। একটা নয়, কয়েকটা। আর সেই রক্তের মতো লাল ছাপগুলো দিয়ে কাচের ওপর লেখা হয়েছে, আমার সাথে তোমরাও শেষ রাত। রফিক দ্রুত দরজা খুলে বের হতে চাইল, কিন্তু দেখল দরজার বাইরে থেকে লক হয়ে গেছে। ঠিক তখনই তার কাঁধের ওপর একটা হিমশীতল স্পর্শ অনুভব করল। একটা হাত, যে হাতে চামড়া নেই, শুধু হাড় আর কাঁচা মাংসের অবশেষ। পেছনে সেই লাশটা এখন ড্রাইভিং সিটের ঠিক পেছনে দাঁড়িয়ে। তার সাদা কাফনের ফাঁক দিয়ে বেরিয়ে আসা মুখটা রফিকের কানের কাছে এগিয়ে এলো। পচা গলায় স্বরে লাশটা আবার বলল, ড্রাইভার সাহেব, রাস্তা তো অনেক বড়, একা যেতে ভয় করছিল, তাই ভাবলাম আপনাকেও সাথে নিয়ে যাই। এরপর কি হলো? রফিক কি অ্যাম্বুলেন্স থেকে বের হতে পারলো, নাকি সেই বৃদ্ধা আসলে কে ছিল? তো চলেন বাকিটুকু বলি। রফিকের সেই দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তার কানের কাছে লাশের নিঃশ্বাস পড়ছে, শীতল পচা মাংসের গন্ধযুক্ত বাতাস। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। তার হাত পা অবশ হয়ে আসছে। সে থরথর করে কাঁপতে কাঁপতে ড্যাশবোর্ডের দিকে হাত বাড়ালো, যদি কোনোভাবে দরজাটা খোলা যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভেতরের লাইটটা দপ দপ করে জ্বলে উঠল। রফিক লুকিং গ্লাসে নিজের মুখটা দেখতে পেল। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু তার ঠিক পেছনের কাছে সেই রক্তাক্ত হাতের ছাপটা এখন আরো বড় হয়েছে। বাম্পের ওপর দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। আর সেই সাদা কাপড়ের ঢাকা লাশটা, সেটা এখন আর স্ট্রাকচারে নাই। সেটা এখন ড্রাইভিং সিটের ঠিক পেছনে রফিকের ঘাড়ের উপর ঝুঁকে আছে। কাপড়ের ফাঁক দিয়ে বেরিয়ে আছে কালো হয়ে যাওয়া পচা এক জোড়া চোখ। তুমি কি জানো আমি কেন মরলাম? লাশটা আবার ফিসফিস করে উঠল। তুমি কি জানো সেই রাতে ঢাকা নোয়াখালী হাইওয়েতে কে গাড়ি চালাচ্ছিল? রফিক শিউরে উঠল। তার মনে পড়ে গেল 3 বছর আগের এক কাল রাত্রির কথা। এক কুয়াশাচ্ছন্ন রাতে সে এভাবেই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সামনে এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। ব্রেক কষার সময় পায়নি সে। একটা প্রচণ্ড শব্দ, আর তারপর সব চুপচাপ। রফিক ভয় পেয়ে গাড়ি না থামিয়ে পালিয়ে গিয়েছিল। পুলিশ কোনোদিনও তাকে ধরতে পারেনি। লাশটা তার হাড় গিলে আঙ্গুল দিয়ে রফিকের গলার নীল শার্টটা খামচে ধরল। আমি সেই বৃদ্ধার ছেলে,
আমি তোমাকে খুঁজতে খুঁজতে 3 বছর কাটিয়েছি। আজ আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। হঠাৎ অ্যাম্বুলেন্সটা নিচ থেকে স্টার্ট নিল। রফিকের পা ছাড়াই এক্সিলেটর টেপে গেল মেঝেতে। গাড়িটা প্রচণ্ড বেগে আবার হাইওয়ের উপর উঠে গেল। সামনে ঘন কুয়াশা, আর সেই কুয়াশার মাঝে ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছেন সেই সাদা শাড়ি পরা বৃদ্ধা। রফিক ডুক করে কেঁদে উঠল, আমাকে মাফ করে দিন, আমি জানতাম না। কিন্তু গাড়ির গতি কমছে না। 100, 120, 140। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে পেছনের কেবিন থেকে অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ আসতে শুরু করলো। রফিক দেখল অ্যাম্বুলেন্সের পেছনে সেই বাম্পে ঢাকা কাছে এখন আরও ডজন খানেক হাতের ছাপ, যেন ভেতর থেকে অনেকগুলো মানুষ বের হওয়ার জন্য কাছে আঘাত করছে। গাড়িটা যখন সেই বৃদ্ধার একদম কাছাকাছি, তখন বৃদ্ধা হাত তুললেন। তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তিনি হাসলেন এক ভয়াবহ পৈশাচিক হাসি। তোমার শেষ রাত এখানেই শুরু, রফিক। হাসির কণ্ঠটা এখন রফিকের কানের ভেতর তপ্ত সীসার মতো বিচ্ছে। হঠাৎ এক প্রচণ্ড ঝটকা অ্যাম্বুলেন্সটা রাস্তা ছেড়ে পাশের বিশাল এক খাদে গিয়ে পড়ল। পরের দিন সকালে পুলিশ যখন খাদ থেকে অ্যাম্বুলেন্সটা উদ্ধার করলো, তারা এক অদ্ভুত দৃশ্য দেখল। অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো লাশ নেই, স্ট্রেচারটা একদম খালি, সাদা কাপড়টা পরিপাটি করে ভাঁজ করা। কিন্তু ড্রাইভিং সিট পড়ে আছে রফিকের নীল শার্টটা অক্ষত, কিন্তু ভেতরের কোনো মানুষ নেই। যেন কেউ শার্টের ভেতর থেকে শরীরটাকে বাষ্প করে উড়িয়ে দিয়েছে। আর অ্যাম্বুলেন্সের পেছনে সেই ঘাম আর বাষ্পে ঢাকা কাজটার উপর এখন উজ্জ্বল লাল রঙের একটা হাতের ছাপ রয়ে গেছে। তার নিচে ছোট করে আঙ্গুল দিয়ে কেউ লিখে দিয়ে গেছে, হিসাব বরাবর। হাইওয়ের সেই মোড়ে আজও কুয়াশা পড়লে চালকরা দাবি করেন তারা দূরে একটা পুরনো অ্যাম্বুলেন্স চলতে দেখেন, যে অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে কেউ থাকে না, কিন্তু ভেতর থেকে কাচের ওপর হাত দিয়ে কেউ যেন মুক্তির জন্য আকুতি জানায়। গল্পটি কেমন লাগলো এবং আপনাদের কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের নাম্বার দিয়ে যাবেন, কারণ ঈদেতে আমার পক্ষ থেকে থাকছে আপনাদের জন্য গিফট।